আচ্ছা, একটু ভাবুন তো, আপনি এখন যে অফিসে কাজ করছেন সেখানে আপনার পাশের কলিগ কি কিছুদিন ধরে হঠাৎ করে বেশি কাজ করছে, মিটিংয়ে ভালো কথা বলছে, বসের কাছে বেশি প্রশংসা পাচ্ছে, আর আপনি ভাবছেন আমি তো এতদিন ধরে কাজ করছি, তবু কেন আমি একটু পিছিয়ে মনে হচ্ছে। আমি বিশ্বজিৎ, বিশ্বজিৎ বিডি চ্যানেল থেকে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 7টি অফিস স্কিলের কথা বলবো যেগুলো 2026 সালের না থাকলে সত্যি বলছি আপনার চাকরি সত্যিই ঝুঁকিতে পড়তে পারে। এটা কোনো ভয় দেখানোর কথা না, এটা বাস্তবতা, আর এই বাস্তবতা জানাটাই হলো সবচেয়ে বড় সুবিধা। তো শুরু করি। প্রথমে একটু প্রেক্ষাপট বুঝি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2023 সালে একটা রিপোর্ট বের করেছিল, ফিউচার অফ জবস রিপোর্ট, যেখানে বলা হয়েছে 2025 সাল থেকে 2027 সাল এর মধ্যে বিশ্বজুড়ে প্রায় 69 মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে, কিন্তু একই সাথে 83 মিলিয়ন পুরনো চাকরি বিলুপ্ত হয়ে যাবে। মানে নেট হিসেবে প্রায় 14 মিলিয়ন চাকরি কমে যাবে। এখন এটা শুধু ইউরোপ আমেরিকার কথা না, বাংলাদেশেও এর প্রভাব আসতে শুরু করছে। আমি নাসুর ছেলে, 22 বছর বয়সে আমি একটা ইন্টারন্যাশনাল টেক ব্র্যান্ডের বাংলাদেশের টিমে কাজ করছি। এর আগে একটা ইউএস এর ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে এসও এক্সপার্ট হিসেবে কাজ করছিলাম। এই পথে আসতে গিয়ে অনেক ঠক্কর খেয়েছি, ব্যর্থ প্রজেক্ট, ভুল সিদ্ধান্ত, এবং সেই শিক্ষাগুলোই আমাকে এমন কিছু বলার যোগ্যতা দিয়েছে। তো আজকে যা বলবো সেটা শুধু ইন্টারনেট থেকে কপি করা বা লিস্ট না, এগুলো আমি নিজে দেখেছি, অনুভব করছি। তো চলুন শুরু করি। স্কিল নাম্বার 1, এআই লিটারাসি, মানে এআইকে চেনা এবং কাজে লাগানো। অনেকে মনে করেন এআই মানে শুধু চ্যাটজিপিটি দিয়ে প্রশ্ন করা, কিন্তু ব্যাপারটা আসলে আরও গভীর। এআই লিটারাসি মানে হলো আপনি বুঝতে পারবেন কোন কাজে এআই ব্যবহার করলে সময় বাঁচে, কোন কাজে সে ভুল করে, এবং কোন কাজে একদম এআই দিয়ে করা উচিত না। এই বিচার করার ক্ষমতাই হলো আসল স্কিল। ধরুন আপনি একটা কোম্পানির এইচআর বিভাগে কাজ করছেন, 50 থেকে 60 জনের লিভ অ্যাপ্লিকেশন প্রসেস করতে হয়। আগে সেটা 2 দিনের কাজ ছিল, এখন এআই টুল ব্যবহার করে সেটা আধা দিনে করা সম্ভব। যদি আপনি জানেন কোন টুল ব্যবহার করতে হবে, মাইক্রোসফট এর একটা সার্ভে বলছে যে 24 সালে যারা এআই টুল নিয়মিত ব্যবহার করেন অফিসে, তারা প্রতিদিন গড়ে 1.2 ঘন্টা বাঁচাচ্ছেন। সারা মাসে সেটা প্রায় 24 থেকে 25 ঘন্টা, মানে 3 দিনের কাজ। তাহলে যে এটা শেখেনি সে কি পিছিয়ে থাকবে? হ্যাঁ, থাকবে। এখন প্রশ্ন হলো শেখা শুরু করবেন কোথায়? সহজ উপায় হলো গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট 365, যেটা আপনার অফিসে ব্যবহার হয়। সেখানে এআই ফিচারগুলো খুঁজে বের করুন। জিমেল এর স্মার্ট কম্পোজ, গুগল ডক্স এর জিমিনি, এবং মাইক্রোসফট ওয়ার্ড এর কোপাইলট, এগুলো দিয়ে শুরু করুন। প্রতিদিন একটা ছোট কাজ এআই দিয়ে করার চেষ্টা করুন। স্কিল নাম্বার 2, ডেটা স্টোরিটেলিং, মানে ডেটাকে গল্পের মতো পরে বলা। এটা শুনতে অনেক বড় লাগে, তাই না? কিন্তু আসলে এটা অনেক সিম্পল। মনে করুন আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো গত মাসে বিক্রি কেমন ছিল। একজন বলো, স্যার গত মাসে বিক্রি 12 লাখ টাকা ছিল। আরেকজন বলো, স্যার গত মাসে বিক্রি 12 লাখ টাকা ছিল। এর মধ্যে ঢাকা অঞ্চলে 7 লাখ, চট্টগ্রামে 3 লাখ। ঢাকায় যে বৃদ্ধি সেটা মূলত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এটা অফারের কারণে হয়েছে। তাই যদি মার্চে একই রকম অফার দিয়ে যায় তাহলে 14 থেকে 15 লাখ পর্যন্ত যাওয়া সম্ভব। কাকে বেশি স্মার্ট লাগলো? দ্বিতীয় জনকে, তাই না? ডেটা স্টোরিটেলিং মানে শুধু সংখ্যা বলা না, সংখ্যার পেছনে কারণ বলা, আর সেই কারণ থেকে পরবর্তী করণীয় বলা। এটা শেখার সবচেয়ে বড় সহজ পদ্ধতি হলো আপনি যখনই কোনো রিপোর্ট বানান নিজেকে 3টা প্রশ্ন করুন। 1, সংখ্যাটা কি বলছে? 2, এটা কেন হলো? 3, এরপর কি করা উচিত? শুধু এই 3টা প্রশ্নের উত্তর লিখলেই আপনার রিপোর্টে অনেক শক্তিশালী হয়ে যাবে। স্কিল নাম্বার 3, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে এআইকে সঠিক নির্দেশনা দেয়া। এআই লিটারেসি এর সাথে সম্পর্কিত কিন্তু আলাদা। আমি যখন এসইও কাজ করতাম ডেভিক্সতে, তখন আমি দেখলাম একই চ্যাটজিপিটি ব্যবহার করে দুইজন 2 রকম ফলাফল পাচ্ছেন। একজন পাচ্ছেন সাধারণ উত্তর, আরেকজন পাচ্ছেন একদম কাজের ডিটেইলড উত্তর। পার্থক্য কোথায়? প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হলো এআইকে কিভাবে প্রশ্ন করলে সেটা সেরা উত্তর দেয় সেটা জানা। উদাহরণ দেয়, আপনি যদি বলেন আমার জন্য একটা ইমেল লিখো, সাধারণ একটা ইমেল দেবে। কিন্তু যদি বলেন আমি একজন বাংলাদেশি অফিসকর্মী, আমার ক্লায়েন্ট সময় মতো পেমেন্ট করেনি, আমাকে একটা বিনয়ী কিন্তু স্পষ্ট রিমাইন্ডার ইমেল লিখো, যেখানে সম্পর্ক ভালো রেখে বিষয়টা সুন্দরভাবে তোলা হবে, তখন এআই একদম কাজের ইমেল দেবে। এই পার্থক্যটা বোঝাটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আর এটা শিখতে কোনো কোর্স লাগে না, শুধু প্র্যাকটিস লাগে। এখানে একটু থামি। আপনি তখন দেখছেন আমি জানি এই ভিডিওতে অনেক কিছু বলেছি, কিন্তু একটাই অনুরোধ, শুধু দেখে যাবে না। একটা নোটবুক বা ফোনে নোট নিন, কারণ এই স্কিলগুলো শুনতে সহজ, কিন্তু যখন আপনি নোট করবেন তখন মাথায় গেঁথে যাবে। চলুন এগিয়ে যাই। স্কিল নাম্বার 4, ডিজিটাল কমিউনিকেশন, মানে অনলাইনে সঠিকভাবে যোগাযোগ করা। 2026 সালে অনেক অফিসই হাইব্রিড বা রিমোট হয়ে যাচ্ছে, মানে অনেক কাজ হচ্ছে ইমেল, স্ল্যাক, মাইক্রোসফট টিমস বা গুগল মিট এ। এখন সমস্যা কোথায়? আমরা মুখে যা বলতে পারি সেটা লিখতে পারি না। এই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই, ভাই কাজটা হয়েছে, এটা বন্ধুদের সাথে ঠিক আছে, কিন্তু অফিসের স্ল্যাক চ্যানেলে বা বসকে ইমেল এভাবে লিখলে ইমপ্রেশন কী হবে? ডিজিটাল কমিউনিকেশন মানে হলো সঠিক সময়ে সঠিক চ্যানেলে সঠিক ভাষায় যোগাযোগ করা। বাংলাদেশ অফিসগুলোতে এই সমস্যা অনেক বেশি, কারণ আমরা সাধারণত ফেস টু ফেস কালচারে বড় হয়েছি। লিখতে যোগাযোগ আমরা অনেকেই দুর্বল। একটা সহজ নিয়ম মনে রাখুন, অফিসের যে কোনো লিখিত যোগাযোগ বিষয়টা কী করতে হবে এবং কবের মধ্যে করতে হবে, এই 3টা পয়েন্ট পরিষ্কার থাকলেই
80% কাজ হয়ে যায়। স্কিল নাম্বার 5, ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিং। এই দুটো স্কিলের কথা সব জায়গায় বলা হয়, কিন্তু বাস্তবে এর মানে কি? মেকানিক শপে কাজ করার সময় একটা জিনিস শিখছিলাম, যখন একটা গাড়ি সমস্যা নিয়ে আসে তখন প্রথমে লক্ষণ দেখতে হয়, তারপর কারণ খুঁজতে হয়, তারপর সমাধান বের করতে হয়। কখনো সরাসরি লক্ষণ দেখেই সমাধান দিতে যাওয়া উচিত না। অফিসও একই ব্যাপার। ধরুন আপনার অফিসে সেলস কমে যাচ্ছে, অনেকে সরাসরি বলবে দাম কমিয়ে দিন, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হলো প্রথমে জিজ্ঞেস করুন কেন কমছে, শুধু দামের কারণে, নাকি সার্ভিস খারাপ, নাকি প্রতিযোগিতা বেড়েছে, নাকি সিজনাল ইস্যু। যে এই প্রশ্নগুলো করতে পারে সে একদিন সিদ্ধান্ত নেওয়ার জায়গায় বসে। যে শুধু প্রথম সমাধান প্রস্তাব করে সে সেখানেই থেকে যায়। এই স্কিল শেখার একটা প্র্যাকটিক্যাল উপায় হলো, যখনই অফিসে কোনো সমস্যা আসে নিজেকে জিজ্ঞেস করুন এর পেছনে আরও কারণ থাকতে পারে কিনা। শুধু এই অভ্যাসটা তৈরি করলেই আপনার চিন্তার মান বদলে যাবে। স্কিল নাম্বার 6, পার্সোনাল ব্র্যান্ডিং আর ডিজিটাল প্রেজেন্স। এটা শুনে হয়তো মনে হচ্ছে এটা তো ফ্রিল্যান্সারদের জন্য, চাকরিজীবীদের এটা কেন দরকার? আমি বলো, এখন এটা চাকরিজীবীদের জন্য আরও বেশি দরকার। কারণটা বলি, ধরুন আপনি চাকরি পাল্টাতে চাইছেন, আগে শুধু সিভি পাঠালে হয়তো, এখন এসআর প্রথমে কি করে লিঙ্কডইন বা গুগলে আপনার নাম সার্চ করে আপনার সম্পর্কে অনলাইনে কিছু না পেলে আপনি নেই। বাংলাদেশের লিঙ্কডইন এখনও অনেক সিরিয়াসলি নেননি, কিন্তু যারা নিয়েছেন তারা অনেক সুযোগ পাচ্ছেন। পার্সোনাল ব্র্যান্ডিং মানে এই না যে আপনাকে ইনফ্লুয়েন্সার হতে হবে, এর মানে হলো আপনার প্রফেশনাল পরিচয়টা অনলাইনে পরিষ্কারভাবে আছে। আপনি কি করেন, কি জানেন, কি চিন্তা করেন, এটা দেখা যায়। শুরু করুন লিঙ্কডইন প্রোফাইল পরিষ্কার করে, মাসে একটাও দুটো পোস্ট করুন আপনার কাজের অভিজ্ঞতা নিয়ে, এতটুকু যথেষ্ট শুরুর জন্য। স্কিল নাম্বার 7, অ্যাডাপ্টেবিলিটি আর কন্টিনিউয়াস লার্নিং, মানে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। এটা লিস্টের শেষে, কিন্তু আমার মতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি 2021 সালে অনলাইনে আসি একটা ইউটিউব ভিডিও দেখে, সেটা মোবাইল দিয়ে সেটা দেখে কৌতূহল হয়েছিলাম। তারপর অনেকগুলো কাজ ব্যর্থ হয়েছে, সিপিএ মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সবই ব্যর্থ। একটা প্রজেক্ট ছিল ওয়ার্ল্ড সিপিএ নামে, সেটা শেষ পর্যন্ত দাঁড়ায়নি। কিন্তু প্রত্যেকটা ব্যর্থতা থেকে একটা করে জিনিস শিখেছি। এই শেখার অভ্যাসটি আমাকে এখন এখানে নিয়ে এসেছে। অ্যাডাপ্টেবিলিটি মানে শুধু নতুন কোনো টুল শেখা না, মানে হলো নিজের মতামত পরিবর্তন করতে রাজি থাকা, নতুন পদ্ধতি চেষ্টা করতে ভয় না পাওয়া, ব্যর্থতাকে শেষ না ভেবে ফিডব্যাক হিসেবে নেওয়া। লিনিং লার্নিং, ইউটিউব, গুগল এর বিনামূল্যে কোর্স, এখন শেখার সুযোগে কোনো অভাব নেই।